আইনি লড়াই হোক, রাস্তা লড়াই হোক, যতদিন না ন্যায় বিচার অভয়া পাচ্ছে বা আর একটা অভয় যাতে না ঘটে সেটা সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলতে থাকবে। জেগে ওঠো অভয়া শক্তি, এভাবেই রাজপথে দাঁড়িয়ে তাহলে বিচার ব্যবস্থা, আমরা বিচার চাইছি, আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস। বিচার দেবেন কারা? বিচার দেবেন যারা তদন্তকারী অফিসার বা সংস্থা, সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা সিবিআই হতে পারে, এবং সর্বোপরি বিচার ব্যবস্থা। কিচ্ছু না, শুধু ন্যায় বিচার। যারা আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে দেয়, আমি শেষ দেখেছি। আমরা মনে করি না যে সঞ্জয় একাই অপরাধী, কারণ আমার মেয়ের গায়ে যে যত ইনজুরি ছিল সমস্তই তার মৃত্যুর আগে। কোনোদিন একার পক্ষে সম্ভব না এটা। করতে হবে এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। দীর্ঘদিন ধরে কেস করে থাকবে, দিনের পর দিন যাবে। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 9 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। তার না থাকা 2 বছরের জন্মদিন। এবছর তার 33তম জন্মদিন হতো থাকলে। দুর্ভাগ্যবশত আমরা তাকে হারিয়ে ফেলেছি। তার কর্মস্থলে তাকে খুন করা হয়েছে, তাকে নির্মমভাবে খুন করা হয়েছে, কিন্তু আমরা এখনো বিচার পাইনি। এই যে বিচারের নামে আমাদের দেখানো হচ্ছে একটা সার্কাস। সার্কাস কেন বলছি আমি? এই যে সঞ্জয় রায়কে ধরা হলো, সঞ্জয় রায় একাই অপরাধী। পুলিশ যেখানে থেমেছিল, সিবিআই ঠিক সেখানে গিয়েই থেমে রয়েছে, কিছুই কাজ হচ্ছে না। আমরা সুপ্রিম কোর্ট সহমত নিয়েছিল মামলাটা, সেখান থেকে ছেড়ে দেওয়ার পরে প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল। আমরা কোর্টে যাই আসি, কিন্তু বিচারের মানে কিছুই হয় না। এই যে কি প্রহসনে আটকে গেছে এই বিচারটা। অনেকে বলবেন যে সঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে, সঞ্জয় রায়ের অ্যারেস্ট হয়েছে, সঞ্জয়ের কনভিক্ট হয়েছে, সে আজীবন সাজা প্রাপ্ত হয়েছে, আপনারা তো বিচার পেয়ে গেছেন, তাহলে আবার কেন? আমরা মনে করি না যে সঞ্জয় একাই অপরাধী, কারণ আমার মেয়ের গায়ে যে যত ইনজুরি ছিল সমস্তই তার মৃত্যুর আগে। কোনোদিন একার পক্ষে সম্ভব না এটা। সিবিআই বারবার আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছে যে সঞ্জয় আপনার মেয়েকে একা মেরেছে, আর আমরা এটা বিশ্বাস করছি না। আমাদের অনেক প্রমাণও রয়েছে যে সঞ্জয় একা কিছুতেই এটা ঘটাতে পারে না। বিচারহীন 18 মাস, এই যে বিচার পেল না, আপনাদের বিভিন্ন মিছিল, বিভিন্ন অনশন, সবটাই তো আমরা দেখেছি। বিচার না পাওয়ার জন্য ব্যর্থতা কাদের? বিচার পাওয়ার জন্য ব্যর্থতা যদি বলতে হয়, আমি যদি লিস্ট করতে শুরু করি, সেই লিস্ট তো অনেক দীর্ঘ। আমি যদি খুব কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে বিচার ব্যবস্থা, আমরা বিচার চাইছি, আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস। বিচার দেবেন কারা? বিচার দেবেন যারা তদন্তকারী অফিসার বা সংস্থা, সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা সিবিআই হতে পারে, এবং সর্বোপরি বিচার ব্যবস্থা। তো যদি আজকে বিচার পাচ্ছি না, তাহলে ব্যর্থতার দায় কিন্তু এই প্রত্যেকটা যাদের যাদের নাম বললাম প্রত্যেকের। কলকাতা পুলিশকে যদি আমরা বলি, সে তো বিচার যাতে না পায় অভয়া, তার জন্য অ্যাক্টিভলি রোল প্লে করেছে। সেটা তথ্য প্রমাণ লোপাটে সরাসরি যুক্ত। সে বাবা মাকে টাকা দিয়ে চুপ করাতে চেয়েছে। সে কখনো হচ্ছে স্থানীয় যে শাসক দলের এমএলএ, তার সাথে কথা বলে তড়িঘড়ি রাতের অন্ধকারে মৃতদেহ দাহ করেছে। তার ভূমিকা আমরা জানি। সিবিআই এর ভূমিকাও আমরা জানি। সিবিআই নিজে দুজনকে, একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসি, তাদের 90 দিন গ্রেপ্তার করে রাখার পরেও তারা কোন ভাবে জড়িত, তারা কিভাবে তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত, সেটা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে উঠতে পারেনি। আমরা জানি না এর পেছনে কোন রাজনৈতিক খেলা রয়েছে বা বোঝাপড়া রয়েছে, কিন্তু পারেননি তারা। তো এদের দুজনের ভূমিকা তো হয়েই গেল। এবার শেষ অবধি আস্থা কাদের রাখতে হয়? তো এদের জন্য ব্যর্থ, অবশ্যই এদের জন্য বিচার পায়নি অভয়া। কিন্তু যার প্রতি এখনো আমরা আস্থা রাখছি, সেটা হচ্ছে হাইকোর্ট বা বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্ট, যাই বলুন, বিচার ব্যবস্থা।
কেননা তার প্রতিও যদি আমরা আস্থা না রাখতে পারি তাহলে আর কার কাছে যাব? একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে আমরা রয়েছে, একটা গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা, সর্বোচ্চ ন্যায়ালয়, তার প্রতি যে আমাদের আস্থা রাখাটা আমাদের গণতান্ত্রিক কর্তব্য। কিন্তু তাদের প্রতি আস্থা যাতে মানুষ হারিয়ে না ফেলে সেটা দেখাতেও কিন্তু তাদের গণতান্ত্রিক কর্তব্য। সেই জায়গা থেকেই যে আমরা জানি যে নভেম্বর থেকে আজকে আজকে 9ই ফেব্রুয়ারি 35 বার লিস্টিং হওয়ার পরেও কলকাতা হাইকোর্টে একবারও শুনানি হলো না। আজকে বাবা মা অভয়ের যে মা বাবা কাকাকামা এসেছিলেন তারাও বললেন যে তাদের রীতিমতো জুতো শুকতলা খাওয়ার মতো ব্যাপার। তারা জানেন না তো কোন দিন হিয়ারিংটা হবে। তারা রোজই দেখছেন লিস্টিং হচ্ছে, তারা যাচ্ছেন, তারপর দেখছেন যে লিস্টিং এর 3-4টে কেস আগে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ডেফার হয়ে যাচ্ছে। তো বলতো এই জিনিসটা যাতে না হয়, রাজপথে তো আমরা রয়েছি, আজকে আমরা জমায়েত করেছি, আজকে এত মানুষ এসে বুঝিয়ে দিয়েছেন যে তারা প্রত্যেকেই কেউ ভুলে যাননি। কিন্তু তার সাথে আজকে অভয়ার যারা মহিলা সহকর্মী, তার যে ফিমেল জুনিয়র ডক্টরসরা, তারা কিন্তু একটা স্মারকলিপি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তাকে কিন্তু দিয়ে এসেছেন। এবং তার বক্তব্য একটাই যে যাতে, দেখুন হিয়ারিং এ কি হবে সেটা পরের কথা, অন্তত হিয়ারিংটা হোক, শুনানিটা হোক। আমরা দেখেছিলাম আন্দোলন যখন মানে তুঙ্গ পর্যায়ে রয়েছে, উত্তুঙ্গ পর্যায়ে, তখন একটা ছুটির দিন রবিবার সুপ্রিম কোর্ট খুলে স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটা নেওয়া হয়েছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাকি কি এত ইস্যু চলে এলো যে এই ঘটনাটা এতটা লঘু হয়ে গেল যে সেই আমরা ছোটবেলায় সিনেমায় যে তারিখ পে তারিখ শুনেছিলাম তার একটা বাস্তবায়ন হচ্ছে? তাহলে সেইটা যাতে না হয়, এইটা বিচার ব্যবস্থার কাছে আবেদন রাখা, সেটা আজকে মহিলা সহকর্মীরা তারা রেখেছেন। আমরা আশা করব যে তাদের কাছ থেকে আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু এবার সেটা যতদিন না বাস্তবায়িত হয় ততদিন তো কোনো আশার জায়গা নেই, ততদিন আমাদের লড়াই চলবে। এবং আমরা এটুকুই বলতে পারি যে আইনি লড়াই হোক, রাস্তা লড়াই হোক, যতদিন না ন্যায় বিচার অভয়া পাচ্ছে বা আর একটা অভয় যাতে না ঘটে সেটা সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলতে থাকবে। তলার মোড়ে জেগে ওঠো অভয়া শক্তি, এভাবেই রাজপথে দাঁড়িয়ে এক নতুন ভারত জন্মদিন। সংবিধান আর আইনে জাগো জাগো অভয়া জাগো, জাগো জাগো অভয়া জাগো, জাগো জাগো অভয়া শক্তি জাগো। বুকের মাঝে বলো হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ। দিকে দিকে আগুন জ্বালাও অভয়ার চেতনার জন্মদিনে। নতুন এক সমাজ, নতুন রাষ্ট্র, নতুন দেশ গঠনে আমাদেরকে সলভ করতে হবে। এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। দীর্ঘদিন ধরে কেস করে থাকবে, দিনের পর দিন যাবে। করেছে যারা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলনটা করতে যারা সরানো গেল না। এবং আজকে যে ছোট স্টেট কালচার মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে এবং অন্যান্য মেডিকেল কলেজে স্টেট কালচার তো সমানেই চলে যাচ্ছে। এবং আসল যারা ক্ষতি করেছে, যারা অভয়কে নিয়ে নিল, প্রাণটা ছোট্ট একটা প্রাণ কেড়ে নিল, তাদেরকে ধরা গেল না। এই জায়গাটাতেই আজকে রয়েছে বিচারটা। এখনো এই 1.5 বছর হয়ে গেল, 18 মাস অতিক্রান্ত। তাছাড়াও সেদিন 9 আগস্ট 2024 আমাদের সঙ্গে পুলিশ যে ব্যবহার করেছিল, হসপিটাল কর্তৃপক্ষ তো সাহায্য করেনি। এমনকি আমার মেয়ের ভিপি, সে এখনো আমাদের কোনোদিন ফোন করেও যোগাযোগ করেনি, এমনকি কোনোদিন সাক্ষাৎ হয়। টিভিতেই একমাত্র তাকে আমি দেখেছি। আর আমার মেয়ে ডিপার্টমেন্টের, চেস ডিপার্টমেন্টের যারা তার প্রতিনিধি ছিল, তাদের কাউকে কোথাও আপনারা দেখতে পাবেন না। কেন থাকে না তারা? তাদেরও তো সব থেকে আগে এগিয়ে আসার কথা, কিন্তু কোথাও আপনি তাদের দেখতে পাবেন না। সেদিন আর্জি করে একটা ওদের আমার মেয়ের ব্যাচের যে কনভোকেশনটা হয়েছে, সেখানে আমার মেয়ের একটা স্মারক তার বিপির কাছে তুলে দেওয়া হয়েছে। এটা দেখে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। কেননা আমি তার মেয়েটাকে বলেছি, তার নাম আমার মনে নেই এখন, তাকে আমি বলছি তোমরা আমার মেয়ের খুনির হাতে আমার মেয়ের স্মারকটা ধরিয়ে দিলে। আমি ওনাকে মনে করি যে উনি একজন খুনি। আজিকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার ভিপি সুমিত রায় তফাদার এবং ডক্টর আমি আর বলি না অরুণাভ দত্ত চৌধুরী, এরা জানে না তার ডিপার্টমেন্টে একটা খুন হয়ে গেল। এটা আমি বিশ্বাস করি না। তাই আমি সেদিন খুব দুঃখ পেয়েছিলাম যে আমার মেয়ের স্মারকটা তার খুনির হাতেই তুলে দেওয়া হলো।
কেন? আমাদের বাড়িতে এসে তোমরা দিয়ে যেতে পারতে, নাহলে আমরা গিয়ে নিয়ে আসতাম। কেন খুনি হাতে দিলে? তারপরেও যে এখানে একটা নৃশংস অত্যাচার হলো, একজনকে খুন করা হলো, সেখানে যে স্লিপ স্টাডি রুমটা ভেঙে দেওয়া হলো, পাশের বাথরুমটা ভেঙে দেওয়া হলো, সেখানে এই তো কি অরুণাভ দত্ত চৌধুরী একটা চিঠি লিখলেন, 29 জন পিসিটি সেখানে সাইন করে দিল। কেন সাইন করে দিল? সাইন করে দেওয়ার কারণটা কি? তারা তো বলতে পারতো যে এখানে একটা এরকম ক্রাইম ঘটেছে, এটা ভাঙা যাবে না, কিন্তু তারা কেউ বলেন। আর সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ছিল, পোস্টমর্টম রিপোর্ট বলছে 12টা থেকে 6টার মধ্যে আমার মেয়ের মৃত্যু হয়েছে। তাহলে 12টা থেকে 6টার মধ্যে আমার মেয়ের সাথে যারা ছিল তারা যদি অ্যারেস্ট না হয়, তাহলে কি এই খুনের টকিলারা হবে? হবে না তো। কিন্তু সেই জায়গাগুলো দেখাই হচ্ছে না। সে পুলিশ বলুন, সিবিআই বলুন, কেউ এই জায়গাগুলো দেখছে না। আমরা বারবার বলছি যে এগুলো না দেখলে তদন্ত কিভাবে এগোবে। সেই দিন যারা ডিউটি করছিল ভেতরে, তাদের 3 দিন ওখানে আটকে রাখা হয়েছিল। নার্স বলুন, গ্রুপ ডি বলুন, তাদের 3 দিন বাইরে বেরোতে দেওয়া হয়নি এবং বাইরে থেকে কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। কেননা ভেতরের খবর বেরিয়ে আসবে। কিন্তু খবর, এরকম একটা খবর তো চাপা থাকবে না, এটা তো বেরিয়ে আসবেই। আজ না হোক কাল বেরিয়ে আসবে। কিন্তু প্রশাসন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, তারা সবকিছু প্রমাণ লোপাট করতে চাইছে। যেমন ধরুন, আমার মেয়ে ডেড বডি অত তাড়াতাড়ি দরকার কি? আমার মেয়ে তো চলেই গেছে, নেই আর। তখন তো আমাদের আর কোনো তাড়াহুড়া ছিল না। আমরা তো চেয়েছিলাম সেকেন্ড পোস্টমর্টম চাই। আমরা থানায় গিয়ে, টালা থানায় গিয়ে বসেছিলাম। আর আমাদের এলাকার লোকাল কমিশনার, লোকাল এমএলএ, তারা আমার মেয়ের ডেড বডিটা নিয়ে আমার বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখেছিল। আমরা 2 ঘন্টা সেখানে বসে থেকেও আমরা সেখানে এফআইআরটা লেখাতে পারি। আমাদের পুলিশ আমাদের গাড়িতেই আটকে রেখেছিল। তারপরে আমরা বাড়ি চলে যাই, কারণ আমরা যদি তখন বাড়ি না যেতাম, ওকে ওরা নিয়েই পুড়িয়ে দিত। তাই আমরা তখন বাড়ি চলে গেছিলাম, কিছুই করতে পারিনি। এমনকি ওই যে সম্পাদক গাড়ির চালক, তার টাকাটুকুও আমি দিতে পারিনি। কে দিয়েছে আমি জানি না। এবং যখন আমার মেয়েকে শোয়ানো ছিল ঘরের মধ্যেই, তখন ডিসি লর্ডকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এলাকার এমএলএ, কমিশনার এবং আমাদের পাশের বাড়ির লোক। তারা 1 বান্ডিল টাকা ডিসি লর্ড কোথায় পেলেন? কে পাঠালো ডিসি লর্ডের কাছে 1 বান্ডিল টাকা? আমরা তো টাকা চাইনি। আমি তো অবাক হয়ে গেলাম। আমার মৃতদেহ, মেয়ের মৃতদেহ সামনে আমাদের কাছে টাকা ধরাচ্ছে, এটা কি? আমি তখন চিৎকার করে কেঁদে ফেলেছি যে কেন টাকা দিচ্ছে, কেন আমাদের? আমি তো কি টাকা চাইনি। আমরা তো আমার মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছি না। তখন আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, ওখানে আমাদের রিলেটিভ যারা ছিল, তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাজিয়ে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। এখন সায়েন্টিফিক রিগিং আগে ছিল, আর এখন করাপশন নিয়ে সায়েন্টিফিক হয়। মানে এমন ভাবে করা হয় যাতে তার কোনো তথ্য প্রমাণ না থাকে। যেমন কোন কেসটা সমাধান হয়েছে আজ পর্যন্ত দেখুন। আর্জিকর দুর্নীতি মামলা, সেখানেও ঝুলে আছে। সারদা নারদা থেকে শুরু করে প্রথম থেকে আপনি বলুন না, চাল চুরি মামলা, গরু পাচার মামলা, কোনটা আপনি সমাধান পেয়েছেন? বিজ্ঞানসম্মত করাপশন যদি না হয়, তাহলে এগুলো কেন তথ্য প্রমাণ সামনে আসছে না? সবাই সবকিছু জানে, অথচ কিছু সামনে আসছে না। তার মানে কি? সায়েন্টিফিক রিগিং আর এখন হচ্ছে সায়েন্টিফিক করাপশন। আজকে আপনাদের হাইকোর্টে বিচারপতি চিফ জাস্টিসের কাছে এরা চিঠি দিয়েছে, আপনাদের অভিজ্ঞতাটা কি? আমরাও একটা চিঠি দিয়েছি, সেক্রেটারিকে দিতে হয়, চিফ জাস্টিস নেন না। আজকে কি রেজাল্ট পাওয়া যাবে
উনি বলেছিলেন, কিন্তু ওরা বললেন যে আগামীকাল বলবেন। চিঠিটা দিতে হলো যখন শুভাংশু ভট্টাচার্যকে আমরা মেনশন করলাম, উনি মেনশন নিলেন না, বলে সিরিয়াল ওয়াইজ এলে শুনবো। কিন্তু আমরা আর অপেক্ষা করতে চাই না, তাই আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা সবসময় এরকম চেষ্টা চালাতে থাকবো, যেখানে সুযোগ থাকবে সেখানে গিয়ে আমরা চেষ্টা করবো যাতে মামলা তাড়াতাড়ি শুনানি হয়। আমরা এটা বিচার বিভাগের বিষয়, এটা নিয়ে আলোচনা করবো। বিচারহীন 18 মাস, ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগে অভয়ার জন্মদিন, সেই উপলক্ষে অভয়ার পরিবার আসে এখানে এবং 18 মাস ধরে তাদের সাথে কি কি ঘটেছে, সরকার কিভাবে তাদের সাথে প্রতারণা করেছে, সমস্ত কিছু তিনি বলেন। আমার ডান দিকে রয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ, ক্ষোভ উগরে দিয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অভয়ার পরিবার। এবং আজকের দিন শেষে অভয়ার যখন মৃত্যু মিছিল এবং তার জন্মদিন উপলক্ষে একাধিক সভা, একাধিক মিছিল হওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সেখানে একটা প্রশ্নের উত্তর এখনো আমরা পেলাম না। যে প্রশ্নের উত্তর খুঁজতে আজকে এখানে এসেছিলাম, যে অভয়ার মৃত্যুর জন্য যে বিচারের আন্দোলন, সে আন্দোলন কেন ব্যর্থ হলো। এবং যারা রয়েছেন জুনিয়র ডাক্তার, তারা বলছেন যে সময় এখনো বাকি রয়েছে। প্রশাসনের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থা হারিয়ে ফেললেও যারা বিচার বিভাগীয় দপ্তরে রয়েছেন, কোর্ট আদালত রয়েছে, তাদের প্রতি তাদের এখনো পর্যন্ত আস্থা রয়েছে এবং তারা সেই আস্থা রেখেই কিন্তু ভবিষ্যতের জন্য এগিয়ে যাবেন। ক্যামেরায় জয়ের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা।